বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে পরিবেশের, আমরা আগের দিন পড়েছিলাম যে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্টালের। সেখানে তার আমরা পড়েছিলাম কাকে বলে এবং তার সম্পর্কে বৈশিষ্ট্য এবং তার যে পরিবেশের অর্থ কি সে সময় জেনেছি। আজকে প্রথম চ্যাপ্টারে পরিবেশ বিদ্যার আমরা যে আলোচনা করবো, ঠিক আছে? এগুলো করলে আসলে আমার প্রথম টপিকটা শেষ হবে এবং তারপর আমার দ্বিতীয় টপিকে আমরা যাবো। ঠিক আছে, শুরু করা যাক। কাজে প্রথমে আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে নিয়েছো, তারপরে এই এমসি গুলো করতে এসো, ঠিক আছে? তা শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডি কোন ধরনের বিষয় নিয়ে, কোন বিষয়টি নিয়ে চর্চা করে? এক নম্বর হচ্ছে আমাদের পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ এবং জীবজগতের উপর প্রভাব, তার প্রভাব। দুই হলো বি হলো রাসায়নিক পরিবেশ এবং জীবজগতের উপর তার প্রভাব। সি হলো জৈব পরিবেশ এবং জীবজগতের উপর তার প্রভাব। ডি হলো উপরে সবকটি। সঠিক অ্যান্সার হবে এ, আমাদের পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ এবং জীবজগতের উপর তার প্রভাব নিয়ে আলোচনা করে। 2 নম্বর কোশ্চেন হলো, বায়ুমণ্ডলের চাপ যে যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় সেটি হলো কি? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, সিসমোগ্রাফ, টেলিস্কোপ। সঠিক অ্যান্সার হবে এটা ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। 3 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করা হয়? এ হলো থিওডোলাইট, বি হলো সিসমোগ্রাফ, সি হলো হাইগ্রোমিটার, ডি হচ্ছে ব্যারোমিটার। সঠিক আছে তোমার 3-এর সি, হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা মাপা হলো হাইগ্রোমিটার। 4 নম্বর কোশ্চেন হলো, নিম্নোক্ত কোন গ্যাসটি অগ্নি নির্বাপক উপাদান হিসাবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে? এ হচ্ছে হিলিয়াম, বি হচ্ছে হ্যালন, সি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 4 হচ্ছে আর্গন। সঠিক অ্যান্সার হবে তোমার সি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তোমার যে অগ্নি নির্বাপন মানে আগুন নেভাতে সাহায্য করে। দেখো না যে যখন তখন আগুন লেগে যায়, ফায়ার ব্রিগেড থেকে যে ধোঁয়াটা দেয় তার ওটা কার্বন ডাইঅক্সাইড। 5 নম্বর কোশ্চেন হলো, যে সমস্ত বায়ুমণ্ডলীয় গ্যাস পৃথিবীতে আগত তাপীয় বিকিরণকে শোষণ করে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং ব্যাপক হারে জলবায়ু পরিবর্তনের সক্রিয় ভূমিকা গ্রহণ করে, তাদের বলে আলফা বিকিরণ, বিটা বিকিরণ, ওজোন গ্যাস, গ্রিনহাউস গ্যাস। সঠিক অ্যান্সার হবে বি, গ্রিনহাউস গ্যাস। 6 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে যে স্তরে ওজোন গ্যাস গ্যাস অবস্থান করে সেটা হবে এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, টপোস্ফিয়ার। সঠিক অ্যান্সার হবে সি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস অবস্থান করে এবং এই গ্যাস আমাদের পরিবেশ রক্ষা করে। 7 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে আবহাওয়ার সর্বাধিক কার্যাবলী কোন স্তরে সংঘটিত হয়? বায়ুমণ্ডলের আবহাওয়ার সর্বাধিক কার্যাবলী কোন স্তরে সংঘটিত হয়? এ হলো স্ট্র্যাটোস্ফিয়ার, বি হলো টপোস্ফিয়ার, সি হলো আয়নোস্ফিয়ার, ডি হলো মেসোস্ফিয়ার। সঠিক অ্যান্সার হবে বি, টপোস্ফিয়ার। আমাদের যে যে বায়ুমণ্ডলের স্তর বিরাজ করি, তাহলে নিচের স্তর হচ্ছে টপোস্ফিয়ার, ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। টপোস্ফিয়ার সবকিছু এখানে, সবকিছু বায়ুমণ্ডল সর্বাধিক কার্যাবলী কি ঝড় বৃষ্টি সব এখানে হয়। 8 নম্বর কোশ্চেন হলো, পৃথিবীতে অবস্থিত জলের কত ভাগ সমুদ্রে রয়েছে? এ হলো 97%, বি হলো 80%, সি হলো 75%, ডি হলো 60%। সঠিক হিসাবে এ 97%। 9 নম্বর কোশ্চেন কি আছে দেখিনি। 9 নম্বর কোশ্চেন আছে, সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো কি? বায়ু, সংস্কৃতি, বন্যপ্রাণী, উদ্ভিদ। সঠিক হিসাবে বি, সংস্কৃতি, সামাজিক পরিবেশ। ঠিক আছে, সোশ্যাল এনভায়রনমেন্ট, সংস্কৃতি হবে প্রধান। ভৌত পরিবেশের প্রধান উপাদান হলো কি? এটা যে মৃত্তিকা, 2 জল, সি আছে বায়ু, 4 আছে উষ্ণতা। সঠিক আনসার হবে এ, মৃত্তিকা। বলেছিলাম যে উপাদানগুলো ভালো করে উপাদান দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। 4 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, পরিবেশের বায়োটিক, তোমার 11 নম্বর কোশ্চেন হলো, পরিবেশের বায়োটিক কম্পোনেন্টের নিচের কোনটি আলো, নিচে কোনটি বায়োটিক কম্পোনেন্ট, নিচে কোনটি এর মধ্যে কোনটি বায়োটিক কম্পোনেন্ট মানে জৈব উপাদান? তাহলে আলো, তাপমাত্রা, বি হলো উদ্ভিদ ও প্রাণী, সি হলো জলবায়ু, 4 হচ্ছে ওজোন আগ্রহণ। এখন সঠিক অ্যান্সার হবে বি, তোমার উদ্ভিদ ও প্রাণী। 12 নম্বর কোশ্চেন হলো, পরিবেশ শব্দটি উৎপত্তিগত অর্থ কি? এ তো প্রাকৃতিক পরিবেশ, বি বিদ্যালয় পরিবেশ, সি হলো পারিপার্শ্বিক পরিবেশ, ডি হলো সামাজিক পরিবেশ। সঠিক অ্যান্সার হবে সি, পারিপার্শ্বিক পরিবেশ। 13 নম্বর কোশ্চেন আছে, প্রাকৃতিক জড় ও জীব উপাদান, প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে কোন ধরনের পরিবেশ গড়ে ওঠে? এ হলো ভৌত প্রাকৃতিক পরিবেশ, বি আছে সামাজিক পরিবেশ, সি আছে ভৌত পরিবেশ, ডি আছে প্রাকৃতিক পরিবেশ। এখানে সঠিক আনসার হবে এ, ভৌত ও প্রাকৃতিক পরিবেশ। তারপর 14 নম্বর কোশ্চেন, এনভায়রন শব্দটি কোন শব্দ? একটা ল্যাটিন শব্দ, বি এ জার্মান শব্দ, সি হচ্ছে ফরাসি শব্দ,
চার ডি আছে গ্রিক শব্দ, এটা সঠিক হবে সি, ফরাসি শব্দ। সরি, এটা হবে, এটা বি হবে, তোমার বি হবে এটা। এনভাইরন, এনভাইরন হচ্ছে এনভাইরন, এটা হচ্ছে জার্মান শব্দ, আর আমরা বলছিলাম এনভাইনর, নর এনও আর ই আছে, সেটা আছে ফরাসি শব্দ, ঠিক আছে। এটা এক প্রকার জার্মান শব্দ, এনভায়রনমেন্টের জার্মান শব্দ। 15 নম্বর কোশ্চেন হলো, পৃথিবীর প্রথম প্রাণের সঞ্চালন কোথায় হয়? এগুলো মাছে, দুই আছে উদ্ভিদে, সি আছে জলে, চারে ডি আছে কোনটি নয়। সঠিক আনসার হবে সি, মানে প্রাণের যে উদ্ভব সেটা প্রথম তোমার যে ইসের সৃষ্টি হয়, ঠিক আছে, তোমার জলের সৃষ্টি হয় প্রাণের সঞ্চালন। 16 নম্বর কোশ্চেন আছে, বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ হলো ওকাস, বি হলো এডওয়ার্ড সুয়েজ, সি হলো পার্ক, ডি হলো সুয়েম। সঠিক অ্যান্সার 16 নম্বরে বি, এডওয়ার্ড সুয়েজ। 17 নম্বর কোশ্চেন, যে মৌলিক পদার্থটি শিলামণ্ডলে বেশি পাওয়া যায় তার নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এক হলো কার্বন, অক্সিজেন, সি হলো নাইট্রোজেন, ডি হলো কোনটি নয়। হ্যাঁ, সঠিক হিসাবে সি, সব থেকে বেশি পাওয়া যায় মৌলটি নাইট্রোজেন। বায়ুমণ্ডলে কত পার্সেন্ট? 78% নাইট্রোজেন আছে, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন, মাটি কোন ধরনের পদার্থ? একটা যৌগিক পদার্থ, বি হলো মৌলিক, সি হলো তরল পদার্থ, ডি হলো মিশ্র পদার্থ। সঠিক আনসার হবে ডি, মাটি একটি মিশ্র পদার্থ। 19 নম্বর কোশ্চেন আলোচনা করি। 19 নম্বর কোশ্চেন আছে, অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকরা কি করে? এ হলো মৃতজীবী, বি হলো পরজীবী, সি হলো মিথ্যজীবী, ডি হলো স্বভোজী। আরে বিয়োজক, যারা বিয়োজিত করে তারা হবে সঠিক 19-এর এ, তারা মিথ্যজীবী। বিয়োজক মানে বিয়োজক কারা বলা? যারা মৃত উদ্ভিদ পানিকে থেকে তাদের পচিয়ে গুলে তাদের সেখান থেকে পুষ্টিরস সংগ্রহ করে, তাদের বিয়োজকরা কি হয়? মিথ্যজীবী হয়, ঠিক আছে। মানে মৃত উদ্ভিদ পানি থেকে তাদের জীবন তারা বেঁচে থাকে খেয়ে, তাদের তাদের পুষ্টিরস খেয়ে বেঁচে থাকে। 20 নম্বর কোশ্চেন হলো, পৃথিবীর আনুমানিক গড় বয়স কত? এ হলো 450 কোটি, বি হলো 520 কোটি, সি হলো 580 কোটি, ডি হলো 600 কোটি। সঠিক আনসার হবে এ, 450 কোটি। 21 নম্বর কোশ্চেন, পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে মোটামুটি কত বছর আগে? এ হলো 10 লক্ষ বছর আগে, বি হলো 20 লক্ষ বছর আগে, সি হলো 30 লক্ষ বছর আগে, ডি হলো 40 লক্ষ বছর আগে। সঠিক আনসার হবে 21-এর বি, 20 লক্ষ বছর আগে। বড় কোশ্চেন হলো, 22 নম্বর কোশ্চেন হলো, মাটির নিচে কত গভীরতা পর্যন্ত জীবমণ্ডলের বিস্তৃতি লক্ষ্য করা যায়? মাটির নিচে কত গভীরতা পর্যন্ত জীবমণ্ডলের বিস্তৃতি লক্ষ্য করা যায়? এ হলো 5 মিটার, বি হলো 10 মিটার, সি হলো 15 মিটার, ডি হলো 20 মিটার। সঠিক আনসার হবে বি, 10 মিটার। 23 নম্বর কোশ্চেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত? এটা হলো, এ হলো 0 থেকে 10%, বি হলো 77.16%, সি হলো 1.40%, ডি হলো 1.08%। সঠিক আনসার হবে এ, 0 থেকে 10%। 24 নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠ সংলগ্ন 22 স্তরের তাপমাত্রা বৃদ্ধি ঘটায়। ভূপৃষ্ঠ সংলগ্ন 22 স্তরের তাপমাত্রা বৃদ্ধি ঘটায়। এ হলো অক্সিজেন, বি হলো কার্বন ডাইঅক্সাইড, সি হলো নাইট্রোজেন, ডি হলো হাইড্রোজেন। সঠিক আনসার হবে তোমার বি, কার্বন ডাই অক্সাইড বায়ুতে তাপমাত্রা বৃদ্ধি ঘটায়। 25 নম্বর কোশ্চেন আছে, বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের সংলগ্ন স্তরটির নাম কি? আমার আগে কোশ্চেনটা এসেছিল, বলেছেন টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সঠিক আনসার হবে টপোস্ফিয়ার। 26 নম্বর কোশ্চেন হলো, বায়ুমণ্ডলে প্রতি 100 মিটার 1000 মিটার উচ্চতায় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? এতে আছে 6.2 ডিগ্রি সেলসিয়াস, বিতে আছে 6 ডিগ্রি সেলসিয়াস, 6 সেন্টিগ্রেড বা সেলসিয়াস, যেটা সেন্টিগ্রেড, সিতে হলো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিতে হলো 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক অ্যান্সার এখানে 26-এর এ, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিন্তু অনেক সময় 6.5 দিয়ে দেয়, যে পরীক্ষা থাকে 6.5, চারটার মধ্যে 6.5 তাও অ্যান্সার করতে হবে, কিন্তু এখানে যদি আছে 6, দেখো আসল অ্যান্সার 6.4, কিন্তু অনেক সময় 6.5 হয়, কিন্তু অপশন যদি 6.4 না থাকতো এখানে, তাহলে 6.5 দিতাম। অরিজিনাল কিন্তু অ্যান্সার এটাই, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন হলো, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড বায়ুমণ্ডল যে স্তরে পুড়ে ছাই হয়ে যায় তাকে কি বলে? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সঠিক অ্যান্সার হবে 27-এর সি, মেসোস্ফিয়ার। 28 নম্বর কোশ্চেন হলো, মানুষ নির্মিত পরিবেশকে কি বলে? টেকনোস্ফিয়ার, টেকটোনোস্ফিয়ার, টেকটোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, কোনই নয়। আর সঠিক অ্যান্সার 28-এর তোমার এই টেকনোস্ফিয়ার, মানে টেকনোলজি তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মানে টেকনোস্ফিয়ার, মানুষের নির্মিত পরিবেশকে বলে টেকনোস্ফিয়ার। 29 নম্বর কোশ্চেন আছে, বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ
কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? এ হলো অক্সিজেন, বি হলো কার্বন ডাইঅক্সাইড, সি হলো নাইট্রোজেন, ডি হলো হাইড্রোজেন। সঠিক অ্যান্সার হবে তোমার 29-এর বি, কার্বন ডাইঅক্সাইড। দেখছো তার কি বলে, কার্বন ডাইঅক্সাইড যত খারাপ তত ভালো কাজ করে। যদি কার্বন ডাইঅক্সাইড একবার না থাকে তাহলে পৃথিবী বরফ হয়ে যাবে, ঠিক আছে? তাই কার্বন ডাইঅক্সাইড আছে বলে পৃথিবীতে তাপমাত্রা সংরক্ষিত আছে। কার্বন ডাইঅক্সাইড না থাকলে পৃথিবীতে তাপমাত্রা বরফ হয়ে যেত, পৃথিবীর তাপমাত্রা কমে যেত, পৃথিবীর সাথে বরফ পড়ে যেত। কিন্তু তাই বলে নয় যে বর্তমান তাপমাত্রা অতিরিক্ত বেড়ে আছে, মানে কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত বেড়ে জন্য বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে। একটা লিমিট থাকা ভালো। 30 নম্বর কোশ্চেন, বাতাসে যে উপাদানটি সাধারণত উদ্ভিদ ও প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না সেটি কি হবে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সি হবে নাইট্রোজেন, ডি হলো কোনটি নয়? বাতাসের যে উপাদানটি উদ্ভিদ ও প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না সেটা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কোনটি নয়? 30 হবে সি, নাইট্রোজেন। এটা নাইট্রোজেন সরাসরি উদ্ভিদ গ্রহণ করতে পারে না। নাইট্রোজেন কি হবে হয় যে সিম্বগোত্র উদ্ভিদরা তাদের মূলে যে রাইবোজোম থাকে সেখান থেকে বায়ুমণ্ডলে নাইট্রোজেন রাইবোজোমে আসে, রাইবোজোম মাধ্যমে তাকে নাইট্রোজেন ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করে সেই নাইট্রোজেন ফলের মাধ্যমে আমরা খাই। তার মানে কি এটা ডাইরেক্ট আমরা নাইট্রোজেন গ্রহণ করতে পারি না, উদ্ভিদ ডাইরেক্ট নিতে পারে না কেউ সাধারণ। 31 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বশেষ সীমা কত কিমি পর্যন্ত? এ হলো 500 কিমি, বি হলো 1000 কিমি, সি হলো 5000 কিমি, 5000 কিমি, ডি হলো 10,000 কিমি। সঠিক অ্যান্সার হবে 31 ডি, 2000 কিমি। শেষ সীমা বায়ুমণ্ডলে 2000 কিমি। 32 নম্বর কোশ্চেন আছে, বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত অক্সিজেনের পরিমাণ কত? এ হলো 18.2%, বি হলো 20.6%, সি হলো 0.3%, ডি হলো 0.03%। সঠিক অ্যান্সার হবে বি, 20.06%। 33 নম্বর কোশ্চেন, ওজোন গ্যাসের রং কেমন? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এক হলো সবুজ, বি হচ্ছে নীলাভ, সি হচ্ছে হলুদ, ডি হচ্ছে সাদা। সঠিক অ্যান্সার হবে বি, নীলাভ। ওজোন গ্যাসের যে বায়ুমণ্ডলের টপ অফ স্ট্র্যাটোস্ফিয়ার থাকে সেটা ওজনটা কি যে নীলাভ টাইপের। 34 নম্বর কোশ্চেন হলো, বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত গ্যাস উপাদানের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? এটা ভালো মনে রাখবে। এতে হলো 0.03%, বিতে 0.3%, সি 20.6%, ডি 0.03%। এখানে সঠিক আনসার হবে এ, 0.03%। 35 নম্বর কোশ্চেন, অতিবেগুনি রশ্মি প্রভাবে ওজোন ভেঙে কি তৈরি হয়? অতিবেগুনি রশ্মি প্রভাবে ওজোন মানে কি, এক ওজোন গ্যাস O3 যে ওজোন গ্যাসটা সেটা কি তৈরি হয়? এ হলো কার্বন অণু ও পরমাণু, বি হলো কার্বন ও অক্সিজেন, সি হলো অক্সিজেন অণু ও পরমাণু, ডি হলো নাইট্রোজেন ও কার্বন। এখানে সঠিক অ্যান্সার হবে 35-এর সি, অক্সিজেন অণু ও পরমাণু। অক্সিজেন অণু ও পরমাণু বা অক্সিজেন, একটা যে অক্সিজেন O3 থাকে এটা ভেঙে কি হবে? O2 প্লাস একটা অক্সিজেন হবে, মানে একটা অক্সিজেন অণু হবে আর একটা অক্সিজেন পরমাণু হবে, ঠিক আছে? আমরা যে O3 হলো কিসের ওজন, ওজনের অতিবেগুনি রশ্মি O3, সেটা যে ভেঙে যায় দুটোতে ভেঙে যাবে কি হবে? O3 আর অক্সিজেন অণু পরমাণু তৈরি হয়ে যাবে, বা ভেঙে তিনটাতে তৈরি হবে অক্সিজেন পরমাণু তৈরি হতে অণু, ঠিক আছে? ক্ষুদ্রতম তিনটা অণু তৈরি হতে পারে। 36 নম্বর কোশ্চেন, কেন্দ্র ও গুরুমণ্ডলকে যে বিদ্যুৎ তল পৃথক করেছে সেটি হলো কি? কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলকে যে বিদ্যুৎ তল পৃথক করেছে সেটি হলো কি? 36 নম্বর কোশ্চেন হবে, ঠিক আছে, মহাবিযুক্ত তল, বি হলো কন্ডার বিযুক্ত তল, সি হলো গুটেনবার্গ বিযুক্ত তল, ডি হলো লেহমান বিযুক্ত তল। এখন সঠিক অ্যান্সার হবে সি, গুটেনবার্গ বিযুক্ত তল। 37 নম্বর কোশ্চেন, এটা আমরা যে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল মানে কি, আমরা যে ভূ থেকে ভাগ করি এরকম কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল, এটা যে ভাগ করে তিনটা ভাগ আছে, ভাগ করা হয় আমরা জানি। প্রথমটা আছে যে প্রথম নাম যদি ধরি এটাকে, প্রথমে যে ভূত, এটা কি ভূতক। দুইটা আমি ধরি এখানে গুরুমণ্ডল। আর তিনে যদি আলাদা ধরি তোমার কেন্দ্রমণ্ডল। এই তিনটা স্তর আছে কেন্দ্রমণ্ডল। এটা তাহলে কি বলছে? কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের বিজিত, মানে এইখানে যে এইটা যে স্তরটা, এই স্তরের নাম কি হলো? গুটেনবার্গ বিজিত তল। মনে রাখবে ভালো করে একটু। তারপরে আছে 37 নম্বর কোশ্চেন, ভূত্বকের সীমার গভীরতা কত? ভূত্বকের সীমা এ হলো প্রায় 4 থেকে 8 কিমি, বি হলো 5 থেকে 7 কিমি, সি হলো প্রায় 6 থেকে 10 কিমি, ডি হলো প্রায় 7 থেকে 15 কিমি। এবার এখানে সঠিক অ্যান্সার হবে 37 বি, প্রায় 5 থেকে 7 কিমি। এবার সীমা বলতে কোনটা দেখো, আমার সীমা বলতে যদি ধরি তোমার এটা প্রথম আছে, এটা কি ভূত্বক। ভূত্বককে দুটো ভাগ করা যায়, ঠিক আছে? এটা উপরটা শিয়াল, শিয়াল, নিচে আছে সীমা, নিচেটাকে সীমা বলে। এই সীমার গভীরতা কত এখানে বলেছেন? সীমার গভীরতা হবে 5 থেকে 7 কিমি, ঠিক আছে? সীমার গভীরতা বেশি, শিয়ালের গভীরতা কম, এটা মনে রাখবে একটু।
38 কোশ্চেন, উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি ভূখণ্ডের কোন স্তর কোন গভীরতা আছে? উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি ভূখণ্ডের কোন গভীরতা আছে? এতে হলো 900 কিমি, বিতে আছে 1600 কিমি, সিতে 2300 কিমি, ডিতে আছে 2900 কিমি। 38 সঠিক আসবে ডি 2900 কিমি। এবার দেখো গুটেনবার্গ আছে, এটা গুটেনবার্গ উইচার্ড গুটেনবার্গ আবার অন্য জায়গায় আছে, ঠিক আছে? যেটা এটা আছে উইচার্ড গুটেনবার্গ আছে এই জায়গাতে, এই যে এইখানে এই জায়গাতে উইচার্ড গুটেনবার্গ আছে। আমি যদি ভালো করে হাইলাইট করে দিই তোমাদের, যদি এইখানে ধরো উইচার গুটেমা এইখানে আছে, মানে সীমা এবং গুরুমণ্ডের মধ্যে, আর কন্ডার আছে এইখানে। কন্ডার উইচার সরি এইটা বলেছে এইখানে সরি এইখানে গুটেমা এইখানে আছে, এইখানে, ঠিক আছে? কন্ডার এখানে কন্ডার তার মহরবেশিক, এইখানে গুটের মাটা এইখানে আছে, মানে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল আমরা যে পড়েছিলাম, এই যে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল যে বিদ্যুৎ তল পৃথক করেছে তার নাম কি? গুটের বা বিদ্যুৎ তল, এবং এর গভীরতা কত? 2900 কিমি। মানে এইখান থেকে এখানে শূন্য যদি হয় তাহলে এইখানে 2900 কিমি গভীরতা, মানে কেন্দ্রমণ্ডল উপমন্ত, আর যেটা এবার সেন্টার হলে 36,6300 কিলোমিটার, ঠিক আছে? কেন্দ্রমণ্ডল গভীরতা একটু বুঝে রাখবে, একটু ছবির সাথে কনসেপ্টকে ক্লিয়ার করে তা ভালো হয়। আমি তোমার যখন ভূবেন্দ্রের গঠন পড়াবো পুরোটা আমি ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? 39 নম্বর কোশ্চেন কি আছে? অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলকে যে বিদ্যুৎ তল দ্বারা পৃথক করেছে সেটি কি? সেটা কি বলে? অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। আবার দেখো একটা ভাগ করেছে, তোমার যদি বলে সেটা মোহবিদ্যুৎ, দুই হলো বি হলো কন্ডা বিদ্যুতি, সি হলো গুটেনবার্গ, ডি হলো লেহম্যান। এখন সঠিক অ্যান্সার হবে 39-এর তোমার ডি লেহম্যান। আবার কি বলা, এটি ছবিটা ভালো করে মনে করো যে আমরা পড়েছিলাম তিনটা স্তর ছিল, তিনটা স্তর: ভূত্বক, গুরুমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা ভূত্বক। ভূত্বক আবার কি ছিল? শিয়াল সীমান্ত ভাগ ছিল, উপরে শিয়াল নিচে সীমা। এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কি আছে? অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, মানে এখানে একটা ডট যেটা নি দুভাগে ভাগ করা যায়, প্রতিটি স্তর দুটো করে ভাগ আছে। যেমন ভূত্বক, ভূত্বক দুটো ভাগ আছে কি? শিয়াল, শিয়াল আর সীমা। আর গুরুমণ্ডলের দুটো ভাগ আছে, একটা আছে অ্যাস্ট্রোস্ফিয়ার, একটা একটা আছে অ্যাস্ট্রোস্ফিয়ার আর ঊর্ধ্ব গুরু। এখানে গুরুমণ্ডলের দুটো ভাগ আছে, কি আছে? ঊর্ধ্ব গুরুমণ্ডল, দুই আছে নিম্ন গুরুমণ্ডল। সেরকম কেন্দ্রমণ্ডল দুটো ভাগ আছে, বহি বহি কেন্দ্রমণ্ডল আর আছে অন্ত, মানে ভিতর কেন্দ্রমণ্ডল। এই যে বহি কেন্দ্রমণ্ডল অন্ত কেন্দ্রমণ্ডল মাঝে যে যেটা রেখা আছে তাকে লেহম্যান রেখা রেখা বলে। তাহলে আমাদের একটু ছবিটা ভালো করে দেখে নেই, একটু লেখার উপর বুঝিয়ে দিচ্ছি তোমাদের অসুবিধা হলে ই কোনো। যদি আমাদের টোটাল ছবিটা এরকম করে দেখি, তাহলে যে এই যে বিদ্যুৎ তল দিয়েছে, এটা আছে তোমাদের, এটা কি আছে? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তাহলে এই মাঝে যেটা আছে কি, এর মাঝে কি আছে? শিয়াল, যেটা বলছিলাম শিয়াল, এটা ভালো করে দেখলো। তারপরে নিচে যে সীমা, এর মাঝে কি রেখাটার নাম কি? কনরাড, এটা মনে হবে কনরাড। কনরাড বিদ্যুৎ দল এখানে আছে, এই যে কনরাড, এখানে কনরাড বিদ্যুৎ দল শিয়াল সীমার মাঝে। তারপর এখানে একটা স্তর আছে, এটা হচ্ছে তোমার বহি গুরুমণ্ডল, আর এটা আছে তোমার অন্ত গুরুমণ্ডল। আর এখানে আর এই যে এর মাঝে কি আছে, মানে ভূত্বক আর গুরুমণ্ডল মাঝে আছে মহরবেশিক বিদ্যুৎ তল। এটা আছে মহরবেশিক, এই যে এক নম্বর মহাবিদ্যুৎ তল, মহাবিদ্যুৎ তল বলা হয়, যেটা আছে এটা এক নম্বর মহাবিদ্যুৎ তল। আবার আছে এটা হলো গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল দুভাগে যায়, ওই ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল দুটো ভাগ করি। আবার এই যে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল আছে এখানে, তাহলে গুটেনবার্গ বিদ্যুৎ তল, গুটেনবার্গ, গুটেনবার্গ। আর আছে এর মাঝে আছে লেম্যান, এই তিনটা লেম্যান, তা লেম্যান। তাহলে আমরা এখানে চারটা যে আছে মহাবিদ্যুৎ, কত মহাবিযুক্ত তল কোথায় আছে? তোমার ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে এইখানে স্তরটা আছে মহাবিদ্যুৎ তল। তা মহাবিদ্যুৎ তল এখানে আছে। কনরাড এটা আছে, শিয়াল সীমার মাঝে কনরাড, মহাবিদ্যুৎ হলো তো কেন্দ্রমণ্ডল, ভূত্বক আর গুরুমণ্ডলের। আর আছে গুটেনবার্গ আছে, গুরুমণ্ডল, এটা গুরুমণ্ডল, আর একটা কেন্দ্রমণ্ডল মাঝে আছে। আর লেম্যান আছে কেন্দ্রমণ্ডলের মধ্যে, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, এই চারটা দিয়েছে টোটাল ছটা। আরেকটা আছে এইখানে আছে রেপটিটি বলা হয়, রেপটিটি বা যে পাঁচটা রেপটিটি বলা হয়, রেপটিটি বিদ্যুৎ তল। তার কটা হলো? শিয়াল সীমার মাঝে কনরাড, বি আছে গুটেনবার্গ, মহাবেশিক, তিনে আছে কনরাড। তাহলে এইটা ভালো করে নামগুলো মনে রাখো। এতে কি আছে? কনরাড, কনরাড। এখানে আছে মোহ, মোহ বিযুক্তি। এখানে আছে, মানে এটা কি, এটা আছে অন্ত অন্তঃগুরুমণ্ডল, বহির্গুরুমণ্ডল আছে। বাবারে, অন্তঃগুরুমণ্ডল এবং, ঠিক আছে? তারপরে অন্তঃগুরুমণ্ডল, গুরুমণ্ডল, বহির্গুরুমণ্ডল আছে। এখানে কি আছে? রেপিটি, রিপিটি, রিপিটি এখন উদাহরণ নেই, কিন্তু জেনে রাখো দেবো, রিপিটিটি আছে। তারপরে আছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল মাঝে আছে গুটেনবার্গ, গুটেনবার্গ।
আর এখানে আছে লেহম্যান। লেহম্যান, এই যে পাঁচটা বুঝতে একটু মনে রাখবে, ঠিক আছে? তাহলে এটা কি? শিয়াল সীমা, এটা বলছে শিয়াল সীমা। তারপর এটা কি আছে? ভূত গ্রুপ, এটা ভূত গুরুমণ্ডল। এটা রেপিতে কি আছে? অন্তঃগুরুমণ্ডল, বহির্গুরুমণ্ডল। আর গুটের বা কি আছে? ভূত গুরুমণ্ডল, সরি গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আর লেভেন আছে অন্তঃকেন্দ্র, বহির্গমণ্ডল। এগুলো টোটাল তোমার পাঁচটা যে রিপ্লাই লাইন তোমাকে বুঝে দিলাম, এগুলো পরীক্ষায় এদিকে ঘুরে বেঁচে আসবে, ঠিক আছে? তবু আমি ডিটেলস যখন করাবো তখন আর সেখানে বুঝাবো। ঠিক আছে, মনে রাখো দুটো, হ্যাঁ, কোশ্চেন টাইপের, ঠিক আছে? আশা করি মোটামুটি তোমাদের বুঝাতে পেরেছি। তবু দুই একবার করে ভিডিওটা দেখো, তবে বুঝতে পারবে, নাহলে এটা পুরো জিওগ্রাফি তো, তাই তোমার একটু অসুবিধা হবে যারা জিওগ্রাফি নয়। তাই এটাও কিন্তু বাট বাট দেখে একটু মনে করে ছিপে মনে রাখবে, কারণ এখানে কোশ্চেন আসবেই। দেখো, যে চল্লিশে কেজি শিয়াল ও সীমাকে যে বিদ্যুৎ তল দ্বারা পৃথক করেছে সেটি কি বলে? আমরা এই কন্ডাট। সঠিক আনসার 40-এ কি সঠিক আনসার হবে? দেখো বি কন্ডাট। আমরা একটু পড়েছিলাম যে শিয়াল ও সীমার মধ্যে কন্ডাট। এটা মরবেসিক, কন্ডাট, গুটেনবার্গ, লেম্যান। তাহলে কি হবে? কন্ডাট। তারপর হচ্ছে ভূত্বক ও গুরুমণ্ডল যে বিদ্যুৎ তল পৃথক করেছে সেটি কি? ভূত্বক আর গুরুমণ্ডল, নামটা হলো মহরবেসিক। তাহলে দেখো সঠিক আনসার হবে 41। এই আমরা পড়েছিলাম মহরবেসিক, দেখলে একটু সব ওই ছবিটা একটু ভালো করে পড়বে। পুরো ওখান থেকে এখানে এই যে চ্যাপ্টারতে পুরো কোশ্চেন আছে। কন্ডা বিদ্যুৎ তল, গুটেনবার্গ বিদ্যুৎ তল, লেম্যান বিজিত তল এখানে উল্লেখ আছে, ঠিক আছে? তারপর দেখো কি আছে, 42 নম্বর কোশ্চেন। ভূপৃষ্ঠ থেকে শিয়ালের গভীরতা কত? এ তো হলো 30 থেকে 35 কিমি। বিতে হচ্ছে 35 থেকে 45 কিমি। শীত হলো প্রায় 40 থেকে 55 কিমি। ডিতে হচ্ছে প্রায় 40 থেকে 60 কিমি। এখানে সঠিক আনসার হবে 42-এর তোমার এ, প্রায় 30 থেকে 45 কিমি। 43 নম্বর কোশ্চেন। ভূত্বক, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের যে অংশে জীবের সৃষ্টি, বৃদ্ধি, অস্তিত্ব রক্ষা করা যায় তাকে কি বলে? যেখানে আছে ভূত্বক আছে, বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল আছে, মানে একটা একটা ভূত্বক, এখানে ভূত্বক, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, তাকে কি বলে এই অঞ্চলকে? এখানে কি বলে? বায়ুমণ্ডল, জীবমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল। এখানে সঠিক আনসার হবে বি, জীবমণ্ডল। জীবমণ্ডল এইখানেই অবস্থান করে, ঠিক আছে? তাতে বি। 44 সালে পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশটির নাম কি? পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশ আমি ছবিটা পড়েছিলাম। এরকম ছবি যদি পড়ি, এটা এটা ভূত্বক, এটা গুরুমণ্ডল এবং ভিতরে গিয়েছে কেন্দ্রমণ্ডল। তার ভিতরে শব্দ কি বলে? কেন্দ্রমণ্ডল বলে। এটা শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল। 44-এর সঠিক অ্যান্সার হবে এ, কেন্দ্রমণ্ডল। তাহলে ছবিটা থেকে বুঝলেই তো সব পুরো অ্যান্সার তুমি করতে পারবে। 45 নম্বর কোশ্চেন কি আছে? উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ হিসেবে জমা থাকা মিষ্টি জলের পরিমাণ কত? একটু ফ্যাক্ট টাইপের কোশ্চেন, এটাকে মুখস্থ করো। এটা কত হবে? এ আছে 1.3%, 1.3%। বি আছে 2.3%। সি আছে 3.3%। ডি আছে 9.3%। সঠিক আনসার হবে তোমার 45-এর বি, 2.3%। 46 নম্বর কোশ্চেন। সমুদ্রপৃষ্ঠ থেকে যে উচ্চতা পর্যন্ত জীবের সর্বাধিক সমাবেশ ঘটেছে সেটি কত? এতে হলো 100 মিটার, বিতে হলো 200 মিটার, সিতে হলো 300 মিটার, ডিতে হলো 400 মিটার। সঠিক হিসাবে সি, 300 মিটার। 47 নম্বর কোশ্চেন কি আছে? কোন স্থানে নতুন করে বনসৃজন করা কি বলে? একে এফরেস্টেশন, বি হলো ডিফরেস্টেশন, সি হলো রিফরেস্টেশন, কোনটা নয় বলে এ ফরেস্টেশন। এ মানে ভালো, এ ফরেস্টেশন। 47-এর এ হবে। দেখো ডি মানে খারাপ, ডি মানে কেটে ফেলা, এ মানে রোপণ করা, দেখা হবে এ ফরেস্টেশন। 48 কোশ্চেন আছে। নিঃশব্দে বনভূমি, নিঃশব্দে নিঃশেষিত বনভূমিতে নতুন করে বনসৃজনকে কি বলে? এফরেস্টেশন, রিফরেস্টেশন, ডিফরেস্টেশন, কোনটি নয়? 48 বি। দেখো এই কি মনে রাখো, এটা হচ্ছে দেখো নিঃশেষিত মানে এটা হবে সঠিক। এটা 48-এর অ্যান্সার হবে বি, রিফরেস্টেশন। আর তো 47-এর অ্যান্সার ছিল এফরেস্টেশন। এফরেস্টেশন মানে কি? তুমি একটা কোনো জায়গায় ফাঁকা জায়গায় গাছ লাগাচ্ছ, ঠিক আছে, বা কোনো যে কোনো জায়গায় গাছ লাগাচ্ছ, সেটা হচ্ছে এফরেস্টেশন। কিন্তু আগে কিন্তু বলছে রিফরেস্টেশন মানে কি? আগে বন ছিল, সেখানে কেটে দেওয়া হয়েছে, তারপর যখন গাছ লাগানো ছোট ছিল তাকে বলে রিফরেস্টেশন। মানে আগে ফরেস্ট ছিল, কাটা হয়েছে, আবার সেখানে গাছ লাগানো আছে, তাকে বলে রিফরেস্টেশন। এটা মনে রাখবেন, ঠিক আছে? কোশ্চেনের ফ্যাক্ট দিয়ে পড়ো, তাহলে কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন আসবে। তারপর হচ্ছে 49 নম্বর কোশ্চেন হলো, পৃথিবীর একটি প্রাকৃতিক পরিবেশগত অঞ্চলের উদাহরণ হলো কি? কলকাতা শিল্পাঞ্চল, নয়াদিল্লি, আহমেদাবাদ শিল্পাঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ। সঠিক আসবে গাঙ্গেয় বদ্বীপ। কেন বলতো? গাঙ্গের বদ্বীপ প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক মানে কি? এখানে গঙ্গা কি আছে? কারখানা আছে, তোমার কোনো ইন্ডাস্ট্রিয়াল আছে না, কোনো বড় টাউন আছে? এখানে যেখানে সুন্দরবনের গঙ্গের মধ্যে সুন্দরবন আছে, গাছপালা আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তার মানে কি? প্রাকৃতিক বদ্বীপ। বাকি যত কলকাতা শিল্পাঞ্চল কি পুরো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, নয়াদিল্লি কি পুরো রেসিডেন্স এলাকা, বসতি এলাকা, আহমেদাবাদ শিল্পাঞ্চল কি পুরো শিল্পাঞ্চল। তাহলে এটা গঙ্গা ডি হবে। একটি গুরুত্বপূর্ণ অর্থসামাজিক পরিবেশগত অঞ্চলে উদাহরণ দাও। একটি গুরুত্বপূর্ণ অর্থসামাজিক পরিবেশগত অঞ্চল মানে আমাদের সামাজিক পরিবেশের ভাগ আছে, অর্থসামাজিক, যেখানে ইকোনমিক কাজ হবে তাকে অর্থসামাজিক পরিবেশ বলা হয়। যেমন হলদিয়া শিল্পাঞ্চল, ডুয়ার্স বনভূমি,
পূর্ব উপকূলের সমভূমি, রাজস্থানের বালিয়ার সমভূমি। বলতো এখানে মধ্যে কোথায় ইকোনমিক কাজ হচ্ছে, যেখানে শিল্প আছে সেখানে ইকোনমিক হচ্ছে, তার মানে কি এখানে অবশ্যই হবে এ, যেটা হবে হলদিয়া শিল্পাঞ্চল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 50টা কোশ্চেন কমপ্লিট করলাম। যে প্রথম অধ্যায় যে যেখানে আছে আমাদের ফিজিক্যাল এবং সোশ্যাল এনভায়রনমেন্টাল থেকে আছে, দেখো ফিজিক্যাল সোশ্যাল আমরা দুটো ছোট টপিক কিছু নেই, কিন্তু বারে এখান থেকে অনেক কিছু টাইপের কোশ্চেন আছে এমসিকিউ, তো বুঝতে পারছো যে এর বাইরে কোনো কোশ্চেন নেই, সবই ঢুকিয়ে দিয়েছে। তোমরা এখানে বিশেষ বিশেষ করে পড়বে যে স্তরটা, বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, ঠিক আছে, এই যে তোমার নিচের স্তর, তোমার ভূমধ্যরের স্তরটা ছিল ওইটা ভালো করে পড়বে। প্রথমে কি ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল, যে ছবিটা ভালো করে দেখে দেই তোমরা বুঝতে পারবে। প্রথমে ছিল ভূত্বক, ভূত্বকের মধ্যে আবার লেখা আছে ভূত্বক শিয়াল সীমা, গুরুমণ্ডলের ভিতরে আবার লেখা আছে, আবার কেন্দ্রমণ্ডল লেখা আছে। এটা কি ছিল, এটা ছিল ভূত্বক, এটা ছিল গুরুমণ্ডল, এটা ছিল শিলামণ্ডল, সরি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল এটা কি বহি কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, তাহলে কি বহি গুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, উপরটাকে শিয়াল, আর যেটা সীমা, আর মনে রাখবে সীমা, সীমা এস আই এম এ সীমা মানে সিলিকা ম্যাগনেসিয়াম, যেটা সিয়াল সিএল সিলিকা অ্যালুমিনিয়াম। তা ভূপৃষ্ঠের সাথে কি বেশি হয়, সিলিকা অ্যালুমিনিয়াম পাওয়া যায়, নিচে কি সিলিকা ম্যাগনেসিয়াম পাওয়া যায়, এই জন্য ভূপৃষ্ঠের সাথে কি বেশি পাওয়া যায়, সিলিকা পাওয়া যায়। এটা পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট যে ভূপৃষ্ঠের সব থেকে কোন খনিজ মৌল বেশি পাওয়া যায়, সিলিকা। আর যদি বলে কোন ভূ থেকে সব থেকে কোন গ্যাসীয় উপাদান পাওয়া যায়, অক্সিজেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো পড়াশোনা করো, যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু শেয়ার করে দাও। আমরা এইভাবে পুরো পরিবেশের পুরো টপিক 14টা যে টপিক আছে আমরা বলেছিলাম পুরোটা কমপ্লিট, প্রথম টপিক আমরা কমপ্লিট হলো, এবার আস্তে আস্তে পুরো টপিক আমরা কমপ্লিট করবো। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।